সুইজারল্যান্ডের কোনো পাবলিক প্লেস বা ক্যাফেতে বসে আপনি যদি কারোর আড্ডা শোনেন, তবে নিশ্চিতভাবেই 5 মিনিটের মধ্যে সরকারি বাজেট বা প্রশাসনিক দপ্তরের কোনো আলোচনা শুনতেই পাবেন। এখানকার সাধারণ নাগরিকরা শুধু হুজুগে বা আবেগেই ভোট দেয় না, প্রত্যেকটি ট্যাক্স পেয়ার নিজের টাকার হিসাব রেখে তবেই ভোটাধিকার প্রয়োগ করে। স্কুলগুলোতে ইতিহাসের সাল, ভূগোলের মানচিত্রের পাশাপাশি দেশের বাজেট বিশ্লেষণ কিভাবে করতে হয় তাও পড়ানো হয়। লোকেদের অ্যাডমিনিস্ট্রেটিভ এবং পলিটিক্যাল অ্যাওয়ারনেস এতটাই ভালো যে কোনো সুইস নাগরিক নিজেকে সরকারের প্রজা বলে মনেই করেন না। কিন্তু আমাদের এখানে ব্যাপারটা পুরোটাই উল্টো। চায়ের দোকান থেকে পাড়ার মোড়, সব জায়গায় শুধু একটাই আলোচনা, কে জিতবে আর কার পাল্লা ভারী। জেতার পর সেই দল সিস্টেমকে আসলে কিভাবে চালাবে তা নিয়ে কোনো আলোচনাই আপনার চোখে পড়বে না। মানুষের প্রশাসনিক জ্ঞান এতটাই কম যে অধিকাংশ মানুষ জানেই না নবান্ন বা রাইটার্স বিল্ডিং এর মধ্যে চেইন অফ কমান্ড আসলে কি। মানুষ প্রশ্ন করার বদলে নেতাদের পায়ে পড়াকেই এখানে কাজ আদায়ের একমাত্র পথ বলে মনে করে। পলিটিক্যাল লিডারদের চিৎকার এবং মাইকের নির্ধারিত ডেসিবেলের ওপরে থাকা আওয়াজ ভিড় তৈরি করে ঠিকই, কিন্তু সেই ভিড়ে একজনের মধ্যেও সংবিধান এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম সম্পর্কে পরিষ্কার কোনো ধারণাই নেই। এমনকি পলিটিক্যাল র্যালিতে যোগদান করা বহু মানুষ পলিটিক্যাল লিডারদেরকে রাজ্যের মা বা দেশের ভগবান বানিয়ে দিতেও পিছু পা হয় না। মমতা ব্যানার্জি হচ্ছে পশ্চিমবঙ্গের মা। प्रधानमंत्री जी से मुलाकात हुई। हाँ मिली, दर्शन हुआ उनका दर्शन हुआ। এই দুটো দেশের মধ্যে ফ্লাইট ডিস্টেন্স মাত্র 6,900 কিলোমিটারের মতো। কিন্তু প্রশ্ন হলো, সুইজারল্যান্ডের লোকেরা জন্ম থেকেই কি এতটা পলিটিক্যাল কনসিয়াস, নাকি ইন্ডিয়ানরা জেনেটিক্যালি এই অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম সম্পর্কে এতটাই কম সচেতন? আমি কলকাতার রসগোল্লা, মোদি বাবুকে খাওয়াবো রসগোল্লা। উত্তর হলো একেবারেই না। সুইজারল্যান্ডের মতো উন্নত দেশের লোকেদের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম সম্পর্কে সচেতন হওয়ার যে ফর্মুলা তা খুব সাধারণ, যা শুনলে আপনিই বলবেন এটুকুই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়ানদের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম এবং পলিটিক্যাল অসচেতনতার ক্ষত আসলে অনেক গভীরে। বিশ্বাস করুন, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে যা বলতে যাচ্ছি তা আপনার চিন্তা করার ভঙ্গিকে জাস্ট পাল্টে দেবে। পলিটিক্যাল অসচেতনতার প্রবলেম বন্ধুরা তিনটে এমন বিষয়ের সঙ্গে ইন্টারনালি কানেক্টেড যা নিয়ে সাধারণ মানুষ কথাই বলে না। এর মধ্যে প্রথম প্রবলেম হলো ল্যাক অফ পলিটিক্যাল সিভিক এডুকেশন। স্টুডেন্টদের কাজ আসলে পড়াশোনার মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ স্টুডেন্ট হলো আর্কিটেক্ট অফ দ্য নেশন এবং এডুকেশন হলো তার ব্লু প্রিন্ট। ডক্টর বি.আর. আম্বেদকর এই বিষয়ে একটা দারুণ কথা বলেছিলেন, শিক্ষা হলো বাঘিনীর দুধের মতো, যে এটা পান করবে সে গর্জে উঠবেই। মানে প্রপার এডুকেশন আসলে আপনাকে প্রতিবাদী হতে শেখায়। কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমের রিয়েলিটি আসলে কি? দ্য হিন্দুর এই অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী 2024-25 শিক্ষাবর্ষে গোটা দেশে 8,000 সরকারি স্কুলে একটাও স্টুডেন্ট ভর্তি হয়নি, অর্থাৎ জিরো এনরোলমেন্ট। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এই 8,000 স্কুলের মধ্যে 3,812টি স্কুল আমাদের ওয়েস্ট বেঙ্গলে। একবার চিন্তা করে দেখুন, স্কুলে ক্লাসরুম আছে, ব্ল্যাকবোর্ড আছে, সরকারের দেওয়া বেঞ্চ আছে, কিন্তু গোটা স্কুলে একটাও স্টুডেন্ট নেই। এইরকম সাংঘাতিক পরিস্থিতিতেও লোকে আলোচনা করছে পলিটিক্যাল পার্টির র্যালি নিয়ে। কোন পার্টির র্যালিতে কত লোক, কোথায় হিন্দু ভোট আর কোথায় মুসলিম ভোট। ভেবে দেখুন, যেখানে স্টুডেন্টদের এই অবস্থা সেখানকার লোকের পলিটিক্যাল অ্যাওয়ারনেস থাকা কিভাবে সম্ভব? কারণ পলিটিক্যাল অ্যাওয়ারনেস আসে প্রপার এডুকেশন থেকে। প্রপার এডুকেশন মানে ইতিহাস বইয়ের শেষ পাতায় সংবিধান নিয়ে দু চার কথা নয়। প্রপার এডুকেশন মানে মৌলিক অধিকার নিয়ে 2 পাতা নোট মুখস্থ করিয়ে এক্সামে ভালো রেজাল্ট করানো নয়। প্রপার এডুকেশন আসে প্রজেক্ট, রিসার্চ, প্র্যাকটিক্যাল অর্থাৎ এক্সপেরিমেন্টাল লার্নিং থেকে। আর এই এক্সপেরিমেন্টাল লার্নিং করানো হয় আইএসসি এবং সিবিএসসি বোর্ডের স্কুলগুলোতে, যেখানে সুযোগ পায় গোটা দেশের মাত্র 10% স্টুডেন্ট। বাকি 90% স্টুডেন্ট পড়াশোনা করে স্টেট বোর্ডের সরকারি স্কুলগুলোতে, যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যেখানে এডুকেশন সিস্টেম দাঁড়িয়ে আছে গাইড বুক, নোটস এবং মুখস্থ বিদ্যার উপরে। কি মনে হয় আমাদের দেশ এতটাই গরিব যে 90% স্টুডেন্টকে ওই একই মানের এডুকেশন প্রোভাইড করা যায় না? একেবারেই তা নয়, আমাদের দেশ এতটাও গরিব নয়। শুধুমাত্র কিছু উদাসীনতা এবং উচ্চবিত্ত নিম্নবিত্তের মধ্যে পরিকল্পিত শ্রেণীবিভাগ এর জন্য দায়ী। প্রশ্নটা এখানেই, আপনার ট্যাক্সের টাকায় হেলিকপ্টার থেকে সানগ্লাস পরে পলিটিক্যাল লিডারদের হিরোর মতো এন্ট্রি, আর আপনি 200 মিটার দূরে বাঁশের ব্যারিকেডে শুটকি মাছের মতো ঝুলে জিন্দাবাদ জিন্দাবাদ করছেন। জয় বাংলা! মজার বিষয় হলো টাকা আমাদের, আর আমরাই গোলাম সেজে বসে আছি। कौन है ये लोग? कहां से आते हैं?
আসলে এখানে লোক মেন্টালি নিজের আইডেন্টিটিকে পলিটিক্যাল লিডারদের দাসত্বে সাবঅর্ডিনেট করে দেয়। আর সেখান থেকেই আমার দ্বিতীয় পয়েন্ট অর্থাৎ দ্বিতীয় প্রবলেম, পার্সোনালিটি কাল্ট ভার্সেস সিস্টেম। দক্ষিণ এশিয়ার ভারত বাংলাদেশের লোকেরা আসলে অনেক বেশি ব্লাইন্ড ইমোশনাল। এই অঞ্চলের মানুষ আদর্শের থেকেও নেতার ব্যক্তিত্বের প্রতি বেশি আকৃষ্ট হয়, যা আসলে পলিটিক্যাল ইনফ্যাচুয়েশন তৈরি করে। প্রিয় নেতা ভোটে জিতলে তারস্বরে গান বাজিয়ে আবির মেখে হই হই করে নাচতে শুরু করে, যেন দেখে মনে হয় সে নিজেই কোনো লটারি জিতেছে। অথচ এই হুল্লোড়ের ভিড়ে থাকা বেশিরভাগ মানুষ হয়তো নিম্ন বা মধ্যবিত্ত পরিবারের। আমার প্রশ্ন আপনাদের কাছে, আজ পর্যন্ত কোনো মন্ত্রী, আমলা বা সেলিব্রিটির সন্তানদের রোদে পুড়ে আবির মেখে রাস্তায় জিন্দাবাদ জিন্দাবাদ করতে দেখেছেন? উত্তর হলো না, কারণ তারা জানে যেই ক্ষমতায় আসুক না কেন তাদের এডুকেশন বা লাক্সারি লাইফে কোনো ফারাকই পড়বে না, কারণ তাদের কাছে প্রচুর অর্থ আছে। নিম্ন মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে ব্যাপারটা একটু উল্টো। আসলে তাদের সাবকনসিয়াস মাইন্ডে নেতা খোঁজার বা নেতার ছত্রছায়ায় থাকার একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যায়। আর এটা যে পুরোপুরি তাদের দোষ ঠিক তাও নয়, কারণ তারা এই ক্যাপিটালিস্ট ডেমোক্রেসি সিস্টেমে সবসময় কিছু না কিছু ইনসিকিউরিটিতে ভুগতে থাকে। আর সেখান থেকে আমার থার্ড পয়েন্ট অর্থাৎ পলিটিক্যাল আনঅ্যাওয়ারনেসের পেছনে তৃতীয় কারণ হলো ইকোনমিক ক্রাইসিস। সমাজে যারা ধনী লোক তাদের বাচ্চার পড়াশোনার জন্য নামি প্রাইভেট স্কুল, কোটি কোটি টাকার ফ্ল্যাট, অ্যাপার্টমেন্টে সুইমিং পুল, টেনিস গ্রাউন্ড, হঠাৎ মেডিকেল এমার্জেন্সিতে সুপার স্পেশালিটি প্রাইভেট নার্সিং হোম সব আছে। আর ঠিক এরকম সিচুয়েশনে আপনি একজন দিনমজুরের কথা চিন্তা করে দেখুন। প্রাইভেট স্কুল, সুইমিং পুল, টেনিস গ্রাউন্ড তো ছেড়ে দিন, মেডিকেল এমার্জেন্সির মতো বেসিক প্রয়োজনেও তাকে পাড়ার নেতার উপরে নির্ভর করতে হয়। ইকোনমিক ক্রাইসিসের কারণে নিম্ন মধ্যবিত্ত লোকেদের চাকরি, স্বাস্থ্য, শিক্ষা, সিকিউরিটির অভাবের মধ্যে দিয়ে যেতে হয়। ল্যাক অফ এডুকেশন, পার্সোনালিটি কাল্ট এবং ইকোনমিক ক্রাইসিস আসলে ইন্টারনালি কানেক্টেড একটি বিষয়। যেদিন দেশের 90% মানুষ প্রপার এডুকেশন পাবে, সেদিন থেকেই তারা পলিটিক্যাল লিডারকে কোনো মাসিয়া বা ভগবান নয়, বরং একজন পাবলিক সার্ভেন্ট হিসাবেই মেনে নিতে শুরু করবে। ইকোনমিক ক্রাইসিস দূর হলে মানুষের নেতার উপরে দাসত্ব সুলভ নির্ভরশীলতা কমবে। তাদের এই সার্ভিল মাইন্ডসেট থেকে তারা পুরোপুরি বেরিয়ে আসতে পারবে। একজন নেতার সঙ্গে আপনার সম্পর্ক হওয়া উচিত একদম প্রফেশনাল। সে কাজ করলে তাকে ক্ষমতায় রাখুন, সম্মান করুন। কাজ না করলে ক্ষমতা থেকে জাস্ট ছুঁড়ে ফেলে দিন। কাজ করছে না অথচ 34 বছর, কখনো 15 বছর ক্ষমতায় রাখা আসলে মূর্খতার পরিচয়। আর নেতা জিতলে নিজের কাজ ফেলে রেখে উন্মত্তের মতো নাচার মধ্যে কোনো লজিক নেই। মনে রাখবেন, আপনি দেশের ট্যাক্স পেয়ার নাগরিক। আসলে সুইজারল্যান্ডের মতো দেশগুলিতে ডিরেক্ট ডেমোক্রেসি কাজ করে, যা আমাদের ডেমোক্রেসি সিস্টেমের থেকে কিছুটা আলাদা। কিন্তু তার মানে এই নয় যে আমাদের ডেমোক্রেসি সিস্টেমে উন্নতি সম্ভব নয়। আসলে কিছুটা ইচ্ছার প্রয়োজন। সেই ইচ্ছাটা যেমন সরকারের দিক থেকে তেমনি আপনার আমার দিক থেকেও বটে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব রাজ্যের শিক্ষার হালকে ফিরিয়ে আনার জন্য, যাতে প্রত্যেকটি লোক নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকে। সচেতন হতে হবে আমাদের পরিবেশ নিয়ে। কলকাতার দিকে গঙ্গার যে কি হাল তার ডিটেল অ্যানালিসিস করেছি এই ভিডিওটিতে, চাইলে দেখে আসতে পারেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আশা করি আজকের ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে। আর সে বিষয়ে কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।